এই রেকর্ডটাতে শুধু আমার ভয়েস আর কি হবে, শুনতে পারবেন। আর এখানে আপনাদের ভয়েস শোনা যাবে না। আর যেটা স্কাইপে আছে সেখানে সবার ভয়েসই শোনা যাবে। তো মূলত আজকে যেটা আমাদের মানে আউটলাইনটা সেটা হলো মানে কেন আমরা ইলিস্ট্রেটর ইউজ করব সেটা আমি প্রিভিয়াসলি বলে দিছি। তারপর যেটা থাকবে সেটা হলো ইলিস্ট্রেটরের ওয়েলকাম স্ক্রিন, যেটা ইলিস্ট্রেটরটা ওপেন করার পর যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিন নিয়ে কথা বলবো। তারপরে যেটা আসবে সেটা হলো একটা ডকুমেন্ট কিভাবে নতুন করে ক্রিয়েট করব, মানে প্রপার ওয়েতে ডকুমেন্টটা ক্রিয়েট করে আমরা যে কাজ করব সেটা দেখাই দিব। তারপর ব্লেডটা কি, ব্লেডটা সম্পর্কে বলবো। ব্লেডটা মূলত প্রিন্টিং পারপাসে ইউজ হয়। তারপর যেটা থাকে সেটা হলো ইন্টারফেস, যেমন আপনি একটা কাজ করতে গেলে একটা এনভায়রনমেন্ট আগে ক্রিয়েট করতে হয়। তো মূলত আজকে এই কাজগুলোই থাকবে, এনভায়রনমেন্ট কিভাবে একটা কাজ শুরু করার আগে একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করে নিব। কারণ আমরা যদি এনভায়রনমেন্ট ক্রিয়েট না করতে পারি আমরা কিন্তু প্রফেশনাল ওয়েতে আগাইতে পারবো না। তো প্রথমে ইলিস্ট্রেটরটা ওপেন করে নেই। তো মূলত আপনাদের সবারই তো ইলিস্ট্রেটর ইনস্টল করার কথা, আমি লিংক দিয়ে দিছিলাম। আপনাদের ইনস্টল করা আছে না? হ্যাঁ করা আছে। নাফিউল ভাই সেদিন মনে হয় আপনি কোশ্চেন করছিলেন ইয়ের জন্য, র্যামের জন্য। র্যাম তো লাগাই নিছেন না? না র্যাম লাগাই নাই, র্যাম তো একটু অনেক একটু মোটামুটি ভালোই টাকার ব্যাপার স্যাপার যা দেখলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপজোর এই জন্য র্যামটা বেশি ভালো। আমি রিপজোটা ওই আমার ফ্রেন্ড এক লাগাই দিলাম, ভালো। তো জি স্ক্রিলের রিপজো র্যাম। টাকা অ্যারেঞ্জ হইলেই লাগাই নিব আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু মানে আপনার ল্যাপটপের কনফিগারেশনের উপর ইয়ে করে কিন্তু আমি এই কথাটা আর কি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও বুঝতেছি যে প্রয়োজন আছে। হ্যাঁ, তো যাই হোক আমার দুইটা মনিটর, যার কারণে হয়তো বা আমার এই মনিটরে অন্য মনিটরে এটা ওপেন হয়েছিল। তো এটা মূলত আমাদের একটা ওয়েলকাম স্ক্রিন, যেটাকে বলা হয় মানে বেসিক্যালি ইনস্টল করার পরে এই রিসেন্টলি আমি কিছু কাজ করছি, এই কারণে রিসেন্ট এর মধ্যে এই কাজগুলো দেখাইতেছে। তো আমি শুরু থেকে শুরু করি। আমাদের প্রথমে যেটা থাকে সেটা হলো ওয়েলকাম স্ক্রিন। আর আরো একটা কথা বলে নেই, আজকের এই ক্লাসটাতে যেহেতু এনভায়রনমেন্ট ক্রিয়েট, সো আজকের ক্লাসটা সম্ভবত আপনাদের 3 ঘন্টা হবে না, আজকে ঠিক কম। আর বাকি যখন আসবে তখন 3 ঘন্টা থেকে বেশিও লাগতে পারে, মাঝখানে ব্রেক দিব আমি, আপনাদের কাজ করতে দিব আমি। তো সেইভাবে পরের ক্লাসগুলো থেকে আর কি প্রিপারেশন নিয়ে থাকবেন, একটু বেশি টাইম লাগবে। তো এটা আর কি ওয়েলকাম স্ক্রিন। ইনস্টল করার পর যখন আমরা ইনস্টলেটরটা ওপেন করে নিব তখন এরকম একটা স্ক্রিন পেয়ে যাবেন। আর যদি আপনাদের প্রিভিয়াসলি কোনো ডকুমেন্ট ওপেন না করা থাকে তাহলে হয়তো নিচে এই জিনিসগুলো থাকবে না আপনাদের। আর ম্যাক বলেন উইন্ডোজ বলেন সবের ইন্টারফেস সেম, জাস্ট কিবোর্ডের কিছু আর কি ফাংশন আলাদা, যেমন কি গুলো আলাদা। মানে ম্যাকের কিটা একরকম আর আপনার উইন্ডোজের কিটা একরকম। তো আমি ম্যাক উইন্ডোজ দুটারই কি বলে দিব, শর্টকাট কিগুলো বলে দিব। আর একটা যেটা হলো প্র্যাকটিস, সেটা মাথায় রাখতে হবে। প্রথম প্রথম আপনাদের শর্টকাট কিগুলো মনে থাকবে না, শর্টকাট কিগুলো প্র্যাকটিস বেশি করে করতে হবে। কারণ শর্টকাট কি আপনি যদি না জানেন তাহলে আপনি হলো মানে খুব অল্প সময়ে কাজ করতে পারবেন না। অল্প সময়ে আপনি কোনো একটা কাজ কমপ্লিট করতে হলে আপনাকে অবশ্যই শর্টকাট কি জানতে হবে। যেমন কন্ট্রোল এন তে আপনি একটা নিউ ডকুমেন্ট ওপেন হবে, কন্ট্রোল এস তে সেভ হয়, কন্ট্রোল ও তে ওপেন হয়। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো অয়েল ক্যাম স্ক্রিনে মূলত কি কি থাকে সেটা আগে বলে নিব। অয়েল ক্যাম স্ক্রিনে লেফট সাইডে যদি দেখি দেখবেন ক্রিয়েট নিউ, মানে এটা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য। আর একটা হলো যদি আমার প্রিভিয়াস থাকে সেটাকে ওপেন করার জন্য। এখানে থাকে। তারপর এখানে থাকবে কিছু স্ক্রিন সাইজ দেওয়া থাকে। হ্যাঁ ভাই বলেন। এটা আপনার ভার্সন কত? আমার এটা 2020। 2020 এর জন্য হয়তো আমারটা ওয়েলকাম স্ক্রিনের সাথে মিলতেছে না। আচ্ছা একটু আলাদা হবে কিন্তু এই দেখবেন যে পাশাপাশি থাকবে। হ্যাঁ সেটা তো বুঝতে পারতেছি। হ্যাঁ, তো দেখবেন যে আপনার ওই লেফট সাইডে ক্রিয়েট ওপেন এই ধরনের আর কি অপশন পেয়ে যাবেন আর কি। হ্যাঁ আমার এখানে ফাইল থেকে করতে হবে, ফাইল থেকে তারপরে আচ্ছা, আর উপরে ক্রিয়েট। তো ফাইল থেকে অপশন তো আছেই। ঠিক আছে, এটা তো ফাইল থেকে উপরে যে মেনু বার আছে, মেনু বারে তো অপশন আছেই আর কি। তো মূলত মেনু বারে এখানে ওপেন করার পর মানে ওয়েলকাম স্ক্রিনে মেনু বার, সবকটা মেনু বার কিন্তু কাজ করেন যতক্ষণ আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট না করে নেবেন, ততক্ষণে আপনার সবকটা কাজ মেনু কাজ করবে। করবে না। ঠিক আছে, কারণ এই জি জি। মেনুগুলো কাজ করে আপনি ডকুমেন্টের উপর ভিত্তি করে কাজ করবে। তো এইটা আর কি। এখানে দেখবেন যে ক্রিয়েট নিউ তারপর ওপেন। ক্রিয়েট নিউ এর কাজ কি, আমরা যদি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে আমাদের ক্রিয়েট নিউটা লাগবে। আর এক্সিস্টিং
এক্সিস্টিং কোনো প্রজেক্ট ওপেন করার জন্য আমাদের যেটা সেটা হলো ওপেন করে নিতে হবে। আর এখানে কিছু ডিফল্ট কিছু স্ক্রিন সাইজ আমরা পেয়ে যাব, যেমন এখানে A4 যেটা এটা হলো একটা পেপারের সাইজ, আমরা সবাই জানি অফসেট পেপারের সাইজ A4। তারপর একটা ব্রডকাস্টের একটা আছে, এটা মূলত সরি পোস্ট কার্ড, এটা একটা পেপারে, এটা একটা পেপারেরই সাইজ পোস্ট কার্ড, যেটা এটা বড় একটা পেপারের সাইজ। তারপরে যেটা সেটা হলো ওয়েব লার্জ, যেটা আমরা মূলত ফুল এইচডি বলে থাকি, 1920 বাই 1080। তারপরে যেটা সেটা হলো আইফোন 10 এর একটা স্ক্রিন সাইজ দেওয়া আছে। তারপরে আর কি নর্মাল একটা ফুল এইচডি টিভির একটা সাইজ দেওয়া আছে। তারপর কাস্টম। এখন কথা হলো যে ক্রিয়েট নিউ আর এগুলো কিন্তু একই কাজ করে। আমরা এখানে যে ক্রিয়েট নিউ ফাইল দেখতেছি, এগুলো আর এই ক্রিয়েট নিউ একই কাজ করে। যেমন এখানে যদি আমি এখানে আমার কিছু শর্টকাট দিয়ে আছে, একটা ক্লিক করলে, যেমন এখানে যদি আমি একটা ক্লিক করে দেখবেন আমার ফাইলটা ওপেন হয়ে যাবে, ফাইলটা ডিরেক্ট ওপেন হয়ে যাবে, আমার অন্য কিছু সেটিং করতে হচ্ছে না। আচ্ছা, আমি এটা আবার কেটে দেই, তাহলে আমি আবার ওয়েলকাম স্ক্রিনে ব্যাক চলে যাব। আর যদি আমি এখান থেকে ক্রিয়েট নিউ দেই, তাহলে দেখবেন যে আমি একটা ম্যানেজ করার একটা সিস্টেম পাবো, যে আমি কতটুকু কি দরকার সেই অপশনগুলো পেয়ে যাব এখান থেকে। ঠিক আছে, এটাই মূলত এখানে। তো এগুলার কাজ শর্টকাট, ডিরেক্ট একটা কোনো ফাইল আমার যেই সাইজটা দরকার হবে এই সাইজটার মধ্যে যদি এখানে থাকে, তাহলে আমরা ডিরেক্ট একটা ক্লিক করে আবার ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। আর যদি এখান থেকে না হয়, তাহলে আমি এখানে ক্রিয়েটে যাব, অথবা কন্ট্রোল এন যদি প্রেস করি তাহলে এটা চলে আসবে। ঠিক আছে। ঠিক আছে। আর এখানে যারা দেখবেন যে এখানে আমাদের এই রিসেন্টলি আমি এই কোটা স্ক্রিন সাইজ নিয়ে বেশি কাজ করি, এই কারণে রিসেন্টের মধ্যে এগুলো চলে আসছে। আর এখানে দেখবেন মোবাইলে যদি আমি যাই, মোবাইলের বেশ কিছু মোবাইল ডিভাইসের আর কি স্ক্রিন সাইজ এখানে দেওয়া আছে। ঠিক আছে। তারপর যদি আমি ওয়েবে যাই, ওয়েবে দেখবেন ওয়েবে বেশ কিছু ওয়েবের স্ক্রিন সাইজ এখানে আমার দেওয়া আছে। তারপর যদি আমি প্রিন্টিং যাই, বেশ কিছু পেপার সাইজ আমার এখানে দেওয়া আছে। আর ফিল্ড যেটা সেটা হলো আমাদের টিভি বলেন, যে বিভিন্ন রকম মিডিয়া পারপাসে যেগুলো আর কি ইউজ হয়, যেমন 4K, 8K, 2K, সব এখানে সাইজগুলো পেয়ে যাবেন। তো সব থেকে আমি যেটা মনে করি যে এগুলো সাইজ যদি প্রয়োজন হয় এখান থেকে নিলেন, আদারওয়াইজ রিসেন্টলি থাকেন সমস্যা নেই, যে এখান থেকেও আমি চাইলে হাইট উইডটা কন্ট্রোল করে নিতে পারি। 1920 হলো আমার ফুল এইচডি, 1920 বাই 1080 হলো ফুল এইচডি, যেটাকে আমরা বলে থাকি আর কি। আর এখানে পিক্সেলটাতে আমরা বেশি কমফর্ট, এই কারণে পিক্সেল আছি, আমরা চাইলে এখান থেকে আমাদের স্কেলটাকে চেঞ্জও করে নিতে পারি। এখানে দেখবেন পয়েন্টস আছে, পিকাস আছে, ইঞ্চিস আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, আর পিক্সেল আছে। এখানকার মধ্যে সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হলো পিক্সেল, আর একটা হলো ইঞ্চি। পিক্সেলটা ইউজ হয় মাল্টিমিডিয়া পারপাসে, যেমন কোনো একটা ডিজাইন করলেন, যে ডিজাইনটা শুধু আপনার ইলেকট্রিক কোনো ডিভাইসেই আপনি দেখবেন, সেক্ষেত্রে আপনি পিক্সেল ইউজ করবেন। আর যদি মনে করেন যে না, আমি কোনো একটা বড় একটা ব্যানার তৈরি করব, পেন্টিং পারপাসে ইউজ করব, সেক্ষেত্রে আপনারা ইঞ্চিতে যাবেন। তো আমি পিক্সেলই রাখলাম আপাতত। আর এখানে দেখবেন ব্লেডটাতে একটু পরে আসতেছি আমি। তো এখান থেকে যদি আমি ক্রিয়েট দেই, তাহলে আমার ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। আমার এখানে কয়টা ফাইল ক্রিয়েট হলো? ফাইল কিন্তু ক্রিয়েট হয়নি একটা। রাফিউল ভাই খেয়াল করেন, জি জি, এখানে কিন্তু আর্টবোর্ড আমার একটা আসছে, এই যে সাদা অংশটাকে এটাকে বলা হয় আর্টবোর্ড। আর্টবোর্ড, হ্যাঁ। এই আর্টবোর্ড আমার এখানে একটা আসছে, আমি চাইলে এখান থেকে আর্টবোর্ড আমি মাল্টিপলও করতে পারি। তো আমরা যেহেতু আজকে নতুন ডকুমেন্টটা ক্রিয়েট করা দেখতেছি, সেহেতু আমরা প্রথম থেকে জিনিসটা আমরা ওয়েলকাম স্ক্রিন থেকে কিভাবে বেশি কাজগুলো কন্ট্রোল করতে হয় সেটা দেখবো। আর পরবর্তীতে আমরা যখন কাজ করব, কিভাবে একটা আর্টবোর্ড থেকে মাল্টিপল আর্টবোর্ড ওখানে আমরা কপি করে বাড়াইতে পারি, ওটা পরবর্তীতে দেখবো, ওটা নেক্সট ক্লাসে। তো আজকে আমাদের মেইন কাজ যেটা সেটা হলো ওয়েলকাম স্ক্রিন নিয়ে আমাদের কাজ করা। ওয়েলকাম স্ক্রিন প্লাস আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। তো ক্রিয়েটের পর মূলত বুঝতে পারছেন যে এখান থেকে আমরা এই উইডথ, হাইট এবং পিক্সেল থেকে পিক্সেল করতে পারি। আমরা চাইলে এই ওরিয়েন্টেশন এখানে রোটেট করে নিতে পারি জিনিসটা। আমরা পোর্ট্রেট করতে পারি, আবার ল্যান্ডস্কেপ করতে পারি। আমার এটা বর্তমানে কি আছে, ল্যান্ডস্কেপ, চাইলে এটাকে পোর্ট্রেট করতে পারবো। দেখেন পোর্ট্রেট করলে উইডথটা যাচ্ছে হাইটে, হাইটটা যাচ্ছে উইডথে, জাস্ট এটা দেখেন অল্টার হচ্ছে জিনিসটাকে। আর অল্প একটু আগে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, আমার সাদা বোর্ড আসছিল একটা, এখানে দেখবেন আর্টবোর্ড লেখা আছে। এখানে আপনার কয়টা আর্টবোর্ড আপনার প্রয়োজন, আপনার সাপোজ দরকার হলো
4টা। এখানে আমরা চাইলে এই অ্যারো দুইটাতেও আমরা কন্ট্রোল করতে পারি, অথবা আমরা চাইলে এখানে ডিরেক্ট টাইপ, ঠিক আছে। আবার কিবোর্ড থেকে আপ ডাউন করে মানে যে অ্যারো কিগুলো আছে এগুলো দিয়েও আমরা কন্ট্রোল করতে পারি। এই আর কি, আমি 4টা দরকার, এই 4টা যদি আমি ক্লিক দিই দেখবেন আমার এখানে টোটাল 4টা আউটপুট চলে আসছে। তারপরে যেটা প্লেট, 4টাই তো হচ্ছে ভাইয়া ওই 1920 1080 80 4টাই 1920 বা 1080। আর আমাদের কি স্ট্যান্ডার্ড সাইজটা 1920 1080 হবে, মানে আমরা যে কাজ করব আর্টবোর্ডের সাইজটা? স্ট্যান্ডার্ড সাইজটা বিশেষ করে মানে বেসিস করবে আপনার মানে ক্লায়েন্ট আপনার থেকে কি চাচ্ছে। যদি আপনাকে আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়ে যায় যে আমার একটা ডিজাইন লাগবে যেটা আমার ফুল এইচডি স্ক্রিনে থাকতে হবে, ফুল এইচডি স্ক্রিনের সাইজ হলো যেটা, সেটা হলো ওই যে ওয়েব লার্জ যেটাকে আমরা বলি, সেটা হলো ফুল এইচ মানে ফুল এইচডি যেটা 1920 বাই 1080। তো এগুলা ফুল এইচডি, তারপর আপনার এইচডি এগুলা মাপ আপনি গুগল করলেও, সিম্পলি ভাবে গুগল করলেও এগুলা আপনি স্ক্রিন মাপ পেয়ে যাবেন। আর গুগল করার কোনো দরকার নেই, এই ওয়েবে গেলে আপনি এখানেই সব দেখতে পারবেন, ঠিক আছে। জি জি ফিল্মে যাবেন জি। দেখবেন এখানে এইচডি লেখা আছে, ফুল এইচডি দিয়ে এখানে অনেক অপশন পেয়ে যাবেন আর কি। আর তারপর যেটা ব্লেড, আচ্ছা আর্টবোর্ড 4টা এটা তো ক্লিয়ার তাই না? জি জি আচ্ছা মাহফুজ ভাই আপনিও মাঝে মধ্যে কথা বলেন। ক্লিয়ার। আচ্ছা যেহেতু আপনারা দুইজনই আছেন এখন এই মুহূর্তে জয়েন করা, সবাই হয়তো বা জানতো না, কারণ মাঝখানে আমার অনেক ক্লাস গ্যাপ পড়ে গেছে তো এই কারণে। তো আশা করি এখন থেকে আর গ্যাপ পড়বে না, আর রেগুলারই ক্লাস হবে আপনাদের শনিবার আর বুধবার। তো এরপরে যেটা সেটা হলো ব্লেড। ব্লেডটা অ্যাকচুয়ালি কি? ব্লেডটা অ্যাকচুয়ালি হলো আমরা দেখবেন যে কোনো কিছু প্রিন্ট করার পর আমাদের কাটার প্রয়োজন হয়। দেখবেন আমরা একটা ডিজাইন করলাম বিজনেস কার্ডের একটা ডিজাইন করার পর যে কেটে ফেলে দেওয়া হবে, অনেক সময় দেখা যায় যে ডিজাইনটা আমি এমন এক জায়গায় ঠেকায় করছি যে ব্লেডে ওটা পুরো কেটে গেল। আর ব্লেড অপশনটা যদি আপনি চালু করে নেন, যেমন এখান থেকে আমি 50 পিক্সেল চালু করে নিলাম, আর এখানে লিঙ্কিং করা আছে যার কারণে আমার হলো একটাতে লিখলে আমার সব কটাতে অ্যাপ্লাই হচ্ছে দেখেন, ঠিক আছে। আর এটা যদি আমি আনলিঙ্ক করে দিই তাহলে একটা দেখবেন একটাই চেঞ্জ হবে। তো লিঙ্ক আমি করে দিলাম, দিয়ে সব করে দিলাম, দেখবেন এখন যদি আমি ক্রিয়েট করি দেখবেন দেখেন চার সাইডে একটা বর্ডার চলে আসছে আমার, খেয়াল করছেন? জি জি এটা কি আমার ডিজাইন করব আমি এই বর্ডার সহ, কিন্তু আমার মেন ডিজাইনটা হবে এই সাদা অংশটা, আমার ডিজাইনটা থাকবে সাদা অংশের ভিতরে। এতে করে হবে কি আপনি যখন প্রিন্টিংটা করবেন, মানে একটা জিনিস প্রিন্ট করবেন, করার পর সাইডটা কাটলেও আপনার ডিজাইনটা নষ্ট হবে না। দেখবেন যে আমরা যদি অনেক বড় ব্যানার প্রিন্ট করে নিয়ে আসলে আমাদের চার সাইডে একটা সাদা অংশ থাকে, খেয়াল করছেন কি এটা? এইটাই মূলত ব্লেড। মাহফুজ ভাই বুঝতে পারছেন কি ব্যাপারটা? জি বুঝছি। আর এটা এই ব্লেডটা মূলত হচ্ছে প্রিন্ট মিডিয়ায় যখন কাজ হবে তখন হচ্ছে এই ব্লেডে তখনই বেশি ইউজ করা হয় আর কি ব্লেডটা। আবার অনেকে আছে ব্লেড ইউজ করে না, ডিরেক্ট আর্টবোর্ডের ভিতরেই কাজ করে। আপনি চাইলে ডিরেক্ট আর্টবোর্ডের ভিতরে কাজ করতে পারবেন, সমস্যা নাই। জাস্ট আপনার চার সাইডে একটা প্রপার একটা জায়গা ছেড়ে দিতে হবে। জি তো এ গেল মূলত এখানে আর কি। আর এখানে আরো কিছু অপশন আছে, আমি যদি অ্যাডভান্স অপশনে ক্লিক করি দেখবেন যে এখানে কিছু অপশন পাবো। যেমন এই যে কালার মোডের কথা আমি বলছিলাম, প্রিভিয়াস স্লাইডে কথা বলছিলাম, স্লাইডে এখানে দেখবেন মূলত এখানে দুইটা কালার মোড পাবেন, একটা হলো আরজিবি আর একটা হলো সিএমওয়াইকে। আরজিবিটা কোথায় ইউজ হয় নাফিউল ভাই আপনিও বলবেন, মাহফুজ ভাই আপনিও বলবেন, আরজিবিটা কোথায় ইউজ হয় আর সিএমওয়াইটা কোথায় ইউজ হয়? 8 জিবিটা হচ্ছে আপনার ওয়েবের যে কাজ হয় সেখানে 8 জিবিটা ইউজ হয়, আর আর সিএমওয়াইকে? সিএমওয়াই কোটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার যে কাজগুলো হয় সেখানে। আচ্ছা, আর সিএমওয়াইকের ফুল মিনিংটা কি? সায়ান, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। আচ্ছা আর আচ্ছা, এটা 8 জিবি ব্ল্যাক না, হচ্ছে এটাকে বলা হয় কি ব্ল্যাক, মানে এটা হলো কি পিওর ব্ল্যাক যেটাকে বলা হয়, কারণ ব্ল্যাক তো অনেক ধরনের হয়। আর আরজিবির অর্থ তো আমরা সবাই জানি রেড কিং ব্লু। রেড প্রিন্ট ব্লু। আচ্ছা তারপরে দেখবেন যে এখানে আমরা রাস্টার ইফেক্ট, এখানে রাস্টার লেখা আছে। রাস্টার তো আমরা রাস্টারটা কি, রাস্টার আমরা জানি ফেটে যায়, জুম করলে ফেটে যায়। আমরা চাইলে এখান থেকে পিপিআইটা সিলেক্ট করে দিতে পারবো। পিপিআই অর্থ আমি কিন্তু বলে দিয়েছিলাম, পিক্সেল পার ডেনসিটি, পিক্সেল পার ইঞ্চি, ইঞ্চি। হ্যাঁ, পিক্সেল পার ইঞ্চি, পিক্সেল পার ইঞ্চি। যেমন এখানে দেখবেন স্ক্রিন মানে 72 পিপিআই দিয়ে আছে, এটা হলো সর্বনিম্ন। আপনার যত বেশি আপনার রেজুলেশন দরকার আপনি এখানে হাই করে দিবেন।
মূলত এটা হাই এখন করবেন না, হাইটা সবার পরে করলে বেশি বেটার হয়, কারণ যদি আপনার পিসির ভারসাম্য ভালো হয়, যে বেশি পিপিআই নিয়ে কাজ করার মতো অ্যাবিলিটি আছে আপনার পিসির, সেক্ষেত্রে আপনি জি এটাকে হাই করে দিয়ে কাজ করবেন, আদারওয়াইজ আপনি লো করে দিয়ে কাজ করবেন, কিন্তু যখন সেভ দিবেন তখন তখন আর কি ফাইলটাকে হাই সেভ দিবেন। জি ব্যাপারটা ক্লিয়ার? জি জি ক্লিয়ার। তারপর যেটা আছে সেটা হলো প্রিভিউ মোড। এখানে প্রিভিউ মোডে যে পিক্সেল আছে, ওভার পয়েন্ট আছে, এটা ডিফল্টই রাখবেন, এটা ডিফল্ট রাখলেই বেটার। আর মোড সেটিং এ যদি আমরা যাই তাহলে দেখবেন যে এই জিনিসটি গুলাকে আর কি ডিরেক্ট একটা স্ক্রিনে বের হয়েছে, এর থেকে বেশি কিছু নাই এখানে, আর এগুলা প্রয়োজনও হয় না। তো যেহেতু মূলত আমরা প্রফেশনাল ওয়েতে কাজ করব, আমি যেগুলার বেশি প্রয়োজন সেগুলাই দেখাই দেবো, আর যেগুলো প্রয়োজন নাই ওগুলো জাস্ট আমি বলবো, কিন্তু ওগুলো দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই যেগুলা আচ্ছা পিপিআইটা ভাইয়া হচ্ছে ধরেন আমি যদি প্রিন্ট মিডিয়ার কাজ করি তাহলে কি পিপিআইটা কত কিরকম মানে প্রিন্ট প্রয়োজন হয়? মিডিয়াতে যখন যদি কাজ করেন সেটা থেকে পিপিআই দিবেন হলো 300 পিপিআই, 300 হুম। প্রিন্টের ক্ষেত্রে। আর ইলেকট্রিক মানে ডিভাইস যেমন আপনার হলো ট্যাব বলেন, স্ক্রিন বলেন, সেক্ষেত্রে দিবেন 72 পিপিআই। ওকে কারণ লোগো ডিজাইনের জন্য কত হবে? আর লগো ডিজাইনের জন্য ডেফিনেটলি আপনি 300 পিপিআই, কারণ লগোটা আপনার 300 পরিচয় বহন করবে, সো এটার রেজুলেশন কোনোভাবেই লো হওয়া যাবে না। 300 হ্যাঁ 300 পিপিআই। মানে অল অল ডিভাইসের জন্য শুধু অনলি 72 পিপিআই, হ্যাঁ আপনার মানে আমি 720 না 72, শুধু আচ্ছা 72। 72 পিপিআইটা দরকার, আর হলো 320 পিপিআই মানে 300 পিপিআই এর মধ্যে তফাৎটা হলো এটাই, যে আপনি 300 পিপিআই যদি একটা কোনো কিছু সেভ করেন, ওটার এমবি অনেক বেশি হয়ে যায়, মেগাবাইটটা অনেক বেশি হয়ে যায়, আর 72 তে আপনার অনেক কম থাকবে। এটা করে দেখা যাবে যে আপনি একটা 300 পিপিআই তে একটা জিনিস সেভ করলেন, সেটা দেখবেন যে আপনি একটা ডিভাইস ওপেন করতে আমার অনেক সময় যাবে, দেখা যাবে হয়তো ওটার জন্য আপনার ডিভাইসে হ্যাংও করতে পারে, এই কারণে 72 পিপিআই নেওয়া হয়। আর যেহেতু ইলিস্ট্রেটরে কাজ করলে কখনোই আপনার রেজুলেশনে নিয়ে ঝামেলা হয় না। ঠিক আছে, জি জি ঠিক আছে। তো অয়েল ক্যাম স্ক্রিনে মূলত এই কয়টা জিনিসই থাকে। আর কন্ট্রোল ওতে ওপেন, তারপর কন্ট্রোল এনতে নিউ, এগুলা কিন্তু আমরা সবাই জানি মোটামুটি আর কি, আমরা যারা কম্পিউটার ইউজ করি সবাই এই জিনিসগুলো জানি, মাইক্রোসফট অফিস তো ইউজ করার এক্সপিরিয়েন্স অন্তত আছে। জি স্যার আচ্ছা। তো আমি ক্রিয়েট করে নিলাম, 4টা আর্টবোর্ডে রাখলাম, সমস্যা নাই। এইরকম স্ক্রিন একটা আসবে, এখান থেকে দেখবেন। এরপরের স্টেপ যেটা থাকে সেটা হলো ব্লেডটা আমি অলরেডি বলে দিছি ব্লেডটা কি। এখানে এখন যেটা থাকবে ইন্টারফেস, ইন্টারফেস, টুলবার, আর হলো প্যানেল। টুলবার কোনটাকে বলা হয়? টুলবার বলা হয় এই যে পাশে অংশটা আছে না, যেখানে আমাদের টুলস গুলা থাকে, হুম হুম। এটাকে বলা হয় টুলবার। টুলবার। হ্যাঁ, আচ্ছা সরি, একটু ইয়ে হয়েছিল। যাই হোক, আমরা ইয়েতে আসি। রাফিল ভাই, হুম, টুলবারটা কোন অংশটাকে বলা হয় বুঝতে পারছেন কি? যেখানে আমাদের হ্যাঁ টুল থাকে, যেটা আমাদের জি জি। লেফট সাইডে থাকে, আর রাইট সাইডে যেটা থাকে, রাইট সাইডেরটাকে বলা হয় প্যানেল। রাইট সাইড বারটাকে বলা হয় প্যানেল। রাইট সাইডে যে যে কালারের অপশন গুলো থাকে। হ্যাঁ, এই কালার অপশন ওটাকে গুলা, কি বলা হয়? প্যানেল। হ্যাঁ প্যানেল, আচ্ছা ঠিক আছে। প্যানেল। প্যানেল। আর ইন্টারফেসটা কি মূলত? ইন্টারফেসটা দেখবেন যে আমি এখন বর্তমানে দেখেন আমার ইন্টারফেসটা আছে ইসেনশিয়াল, হুম। দেখা যাচ্ছে কি ইসেনশিয়াল। হ্যাঁ
এসেনশিয়াল, হ্যাঁ হ্যাঁ। আমি মূলত ইসেনশিয়াল নিয়ে বেশি কাজ করি, কারণ ইসেনশিয়ালের ইন্টারফেসটা মূলত সবকিছু হাতের কাছে থাকে। আমরা কিভাবে এটা ক্রিয়েট করতে হয় আমি এটাও এখনই শিখাই দিব, সমস্যা নাই। কিভাবে একটা ইন্টারফেস আপনি মানে আপনার মতো করে ক্রিয়েট করে নেবেন। তো এটা আর কি। আর উপরে যেটা থাকে ওটাকে মেনু বার বলা হয়। সাপোজ আমি একটা এই টুলস একটা সিলেক্ট করলাম, আহ, দেখবেন যে আমি একটা টুল সিলেক্ট করলাম, দিয়ে একটা চাপলাম, দেখবেন এখানে আমাদের মেনু চলে আসবে। এটা আপনাদের নাও আসতে পারে, দেখবেন এই যে কন্ট্রোল যদি ক্লিক করি তাহলে দেখবেন এটাকে এটাকে বলা হয় কন্ট্রোল বার। ঠিক আছে, এই কন্ট্রোলটা মানে আসে মূলত, সাপোজ এটা আমি রিমুভ করে দিলাম, ডিফল্ট ভাবেই করা থাকবে। সাপোজ আমি টাইপ টুলটাকে সিলেক্ট করলাম, এই টাইপ টুলের যতগুলো কন্ট্রোল থাকবে দেখবেন যে আপনার উপরে চলে আসছে কন্ট্রোল গুলো। খেয়াল খেয়াল করছেন কি এটা? জি জি। জি জি। এই আপনার পুরান ভার্সন গুলাতে এই জিনিসগুলো সহজে পাওয়া যায় না, এগুলা অনেক ভিতরে ঢুকতে হয়। এটা হলো অসুবিধা আর কি। আর নতুন যত ভার্সন আপডেট হচ্ছে জিনিসগুলোকে হাতের কাছে নিয়ে আসতেছে। মাহফুজ ভাই, আপনার পিসির কনফিগারেশনটা আমার জানা নাই, নাফিউল ভাইটাও জানা আছে, তামান্নাপুরটাও জানা ছিল আমার। আমার র্যাম 4 GB। র্যাম 4 জিবি, আর প্রসেসরটা? প্রসেসরটা দেখে নিই আমি। আচ্ছা, আপনি কি ল্যাপটপ? ল্যাপটপ। আচ্ছা, প্রসেসর যেটাই হোক, র্যাম একটা লাগাই নিতে হবে আপনার। ঠিক আছে, না হলে কিন্তু আপনি গ্রাফিক্সে কাজ করতে পারবেন না। আচ্ছা এটা আমি আগে আপনি শুরুর দিকেই বলে দিলাম, কারণ নাফিউল ভাইয়েরও একই সমস্যা। নাফিউল ভাইকে আমি অলরেডি বলে দিছি এই জিনিসটা আর কি। আচ্ছা। আপনি একটা র্যাম লাগিয়ে দ্রুত নেবেন, র্যামটা 8 জিবি রাখবেন। লাগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, কারণ পরবর্তীতে যখন আপনারা এই কাজ করবেন দেখবেন যে একটা বিরক্তর মধ্যে পড়ে যাবেন, যে কাজ করতেছি কাজ হচ্ছে না, পিসি হ্যাং করতেছে, হ্যাঁ হ্যাঁ। নিজের কাছে আনইজি লাগবে। এই কারণে আমি আগেই বলে দিলাম। বেশি বেশি সমস্যা হয় হচ্ছে ইয়েতে গিয়ে, আপনার কাজ করতেছি যাই করি, দেখা গেল কিছুক্ষণ পরে সফটওয়্যারটা কাজ করে না, ওই ওয়ার্কটার থাকে না। ওই জিনিসটাই আর কি, ওই জিনিসটার জন্য আমি বললাম যে র্যামটা আপডেট করে নিতে হবে আর কি। আর ডেস্কটপ থাকলে আপনার র্যামটা 4 জিবি র্যাম দিয়ে যথেষ্ট, সমস্যা নাই ডেস্কটপ হইলে। ডেস্কটপ ছিল, মনিটর গেছে চলে, এখন তো করোনার কারণে মনিটর লাগাই দিতে পারতেছে না। আচ্ছা, তো যাই হোক, এটা আর কি। আর মনিটর যদি কিনেন, অবশ্যই যেগুলো মনিটরের কালার পিক্সেল ভালো সেগুলো দেখে কিনবেন, যেহেতু গ্রাফিক ডিজাইনের কাজ করবেন। সো কালারটা মাথায় রেখে মনিটর কিনবেন, কারণ সব মনিটরের কালার ভালো না। ঠিক আছে, কিছু ইনশাআল্লাহ। কালারে একটু সমস্যা থাকে। তো এটা মাথায় রেখে কাজ করবেন। আচ্ছা, আমাদের ক্লাসে চলে আসি। আচ্ছা ভাই, একটু কয়েক সেকেন্ড ওয়েট করবেন, একটু পানিটা নিয়ে আসি। আমিও তাই উঠলাম। আচ্ছা, তাহলে আমাদের মাহফুজ ভাই আপনি আছেন, নাফিউল ভাই মনে হয় একটু সাইডে গেছে। তো জি আমাদের আমি আছি। টুলবার কোনটাকে বলা হয়? টুলবার, জি। টুলবার কোনটাকে বাম বললাম? বাম সাইডে টুলবার বলা হয়। আচ্ছা, বাহ, টুলবার বাহ। এভাবে বলবেন না, টুলবার যেটাতে টুলস গুলো থাকে সেটাকে বলা হয় টুলবার। জি টুলস আছে। আর প্যানেল কোনটাকে বলা হয়? ডান সাইডে যেগুলো। ডান সাইডে যে বারটা থাকবে ওই বারটাকে বলা হয় প্যানেল, যেখানে আমাদের বিভিন্ন রকম ফিচার থাকবে। প্যানেলে আমাদের জি ফিচার থাকে। আর আমাদের কন্ট্রোল বারে কি থাকে? কন্ট্রোল বারে একটা মেনু, একটা আপনি টুলস এর যে অপশন গুলো সেগুলো থাকবে হলো কন্ট্রোল বারে। ঠিক আছে, জি 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 জি। ঠিক এই আর আছে। কি। তো এখন যেটা এখানে দেখবেন যে আমার এখানে অনেক টুলস আছে, আপনারা চাইলে টুলস গুলোকে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করার জন্য যেটা করতে হয় সেটা হলো এই যে নিচের যে এডিট টুলবার, এটাতে ক্লিক করলে দেখবেন এখানে আপনার প্রয়োজনীয় সব টুলসই আছে। আমার এখানে সবই মূলত আনা আছে, এই কারণে সব কটাই এরকম আনভিজিবল দেখাচ্ছে। তো যাই হোক, তারপরে যেটাতে যাই, অনেকের হয়তো বা এটা নাও থাকতে পারে, যেমন এগুলো আমি হাইড করে দেখাই দিই, আপনি সবই দেখাই দিই। যেমন দেখবেন কন্ট্রোল বারটা নাই, তারপরে আমি এখান থেকে যদি টুল বারটাকে আমি উঠাই দিলাম, তারপর আমরা চাইলে এই জিনিসগুলোকে এরকম ডিলিট করে দিতে পারবো এই প্যানেল থেকে। ঠিক আছে, আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি আপনাদের।
দেখেন এরকম হয়তো বা আপনাদের স্ক্রিন আসতেই পারে কোনো একটা সময়। এরকম স্ক্রিন যদি আপনাদের চলে আসে তাহলে এটা ঘাবড়ানোর কোনো কিছু নাই, ঠিক আছে। এরকম স্ক্রিন আসলে করবেন কি, জাস্ট এই যে উইন্ডোজে একটা ক্লিক করবেন, উইন্ডোজে ক্লিক করে দেখেন অ্যাপ্লিকেশন ফ্রেম আমার বর্তমানে এখন ফ্রেমের বাইরে আছে, এই জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। এটা সবার আগে যেটা করতে হবে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন 12 যদি আমি উঠাই দিই দেখবেন এই 12 থাকছে না, 12 নাই, কিচ্ছু নাই, এরকম জাস্ট একটা স্ক্রিন চলে আসছে। এটা কি খুব ভালো দেখাচ্ছে? কিছুই নাই আমার, আমি তো কাজ করতে পারবো না এমনি থাকবে। এর জন্য প্রথমে হ্যাঁ যেটা হ্যাঁ করতে হবে আচ্ছা অ্যাপ্লিকেশন বারটাকে আনতে হবে, অ্যাপ্লিকেশন বার আনলাম, তারপর যেটা করবেন অ্যাপ্লিকেশন ফ্রেম, দেখুন দেখেন একটা ফ্রেমের মধ্যে চলে আসলো জিনিসটা। তারপর যেটা থাকবে সেটা হলো কন্ট্রোল বারে যদি আমি ক্লিক করি দেখবেন আমার এই যে উপরে কন্ট্রোলটা চলে আসলো, ঠিক আছে। তারপর এখান থেকে যদি আমি অ্যাডভান্সে ক্লিক, বেসিকে যদি ক্লিক করি তাহলে বেসিক একটা ইয়ে চলে আসবে। এটা বেসিক না রেখে এটাকে অ্যাডভান্সে রাখবেন, তাহলে আপনি সব কটা টুলস পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। এখন ঠিক কথা হলো আছে। এই পাশ থেকে আমার এই জিনিসগুলো নেই, এগুলা কিভাবে আনবো, এটা এখন কোশ্চেন আসতে পারে। এখান থেকে দেখবেন ওয়ার্ক স্পেস, এখান থেকে আমি চাইলে এটাতে যদি ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক এগুলা চলে আসবে আপনার, ঠিক আছে, অটোমেটিক চলে ঠিক আসবে। আছে। এখানে আপনি যেটাতেই ক্লিক করেন ওয়ার্ক স্পেস থেকে ক্লিক করলেন, দেখেন আমি ইসেনশিয়াল থেকে সব রিমুভ করে দিছি, এই কারণে এই জিনিসগুলা আসতেছে না আর, ঠিক আছে। আপনি ঠিক চাইলে আছে। যে রিসেট, আমার ইসেনশিয়ালটা সিলেক্ট করা আছে, রিমুভ করার পরে রিসেট করলে আবার আগের পর্যায়ে চলে আসবে, ঠিক আছে। আর রিসেটটা আমি ঠিক মূলত আছে। এখানে আমাদের এই ওয়ার্ক স্পেসটার শর্টকাট কি ফর্মটা জিনিসটা এখানেই থাকে, আবার উইন্ডোজের ভিতর থেকেও আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে। ওয়ার্ক স্পেস থেকে হ্যাঁ ওয়ার্ক স্পেস থেকে, উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেসে যাইতে হবে, এখান থেকে আপনার ইন্টারফেসটা পেয়ে যাবেন, আপনি কি ইন্টারফেস চাচ্ছেন। যেমন ওয়েবে যদি ক্লিক করে দেখবেন আমার এই সাইটের এটা চেঞ্জ হয়ে গেল, প্যানেলটা চেঞ্জ হয়ে গেল। হুম হুম এটা এখন কথা হলো আমি একটা নিউ প্যানেল তৈরি করবো, সেক্ষেত্রে কি করতে পারি, দেখেন নিউ ওয়ার্ক স্পেস, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা সাপোজ আমি দিলাম একটা নাম দিয়ে দিলাম একটা টেস্ট, দিয়ে ওকে করলাম। দেখবেন যে আমি এখন যদি ওয়ার্ক স্পেসে চলে যাই তাহলে দেখবেন যে এখানে আমাদের যে টেস্টটাকে সিলেক্ট হয়ে আছে, হুম টেস্টটা আমার সিলেক্ট হয়ে আছে, কিন্তু আমি এই আপনার হলো ওয়েব সিলেক্ট থাকা অবস্থায় টেস্ট ওটাকে করছি, এই কারণে এই টেস্টটাই আমার ওয়েবের মধ্যে মানে সরি ওয়েবটাই আমার টেস্টের ভিতর ক্লোন হয়ে গেছে। হুম আমরা চাইলে এটাকে এখন এইভাবে দুই একটা করে সরাই দিয়ে আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। এটা আমি কাস্টমাইজ করলাম একটা, মনে করেন এটা আমি চাইলে এটাকে এরকম সরাই দিলাম এগুলা, দেখেন আবার 16 জিবি র্যাম, তারপরে এরকম আটকে আটকে করতেছে, তো এরকম আটকে কি করবে, ঠিক আছে। তো এটা আর কি নিয়ে নিলাম, যে এখন যদি আমি এখান থেকে ওয়ার্ক স্পেসটা আমি চেঞ্জ করে দিলাম, দেখেন এটা নিলাম, লেআউট নিলাম। এখন যদি আমি আবার টেস্টে যাই দেখবেন যে আমার এই যে সেভ করা অবস্থায় ছিল ওই একই আছে। এখন চাইলে আমরা এটাকে ডিলেটও করতে পারি, যে ম্যানেজ ওয়ার্ক স্পেস আছে না, এটাতে ক্লিক দেখবেন এই যে আমার একটা ওয়ার্ক স্পেস তৈরি করা আছে, এই একটাকে আমি চাইলে ডিলেট করতে পারি। ওকে, ডিলেট হয়ে গেছে। তো মূলত এই হলো ওয়ার্ক স্পেস ম্যানেজ করার সিস্টেম এটা। আর চাইলে এখান থেকে আমরা টুলসও দেখেন, এখন দেখেন আমার টুলস কিন্তু কম আছে, তখন কিন্তু আমার অনেক বেশি ছিল না, এখন দেখেন আমার হুম টুলস কিন্তু কম। আমি তখন ওটা যখন প্রথম দেখলেন তখন আমার সবকটা টুলস আমার নিয়ে আসা ছিল। যেমন আমি এটাতে যদি নিয়ে চাই এরকম এরকম ড্রাগ করে এনে আমি চাইলে এখানে ছেড়ে দিতে পারি, ছেড়ে দিয়ে দেখবেন এটা আমার চলে আসছে এখানে। এভাবে আমরা চাইলে যে কোনো একটা যে আর্ক টুলটাকেও আমরা চাইলে এখানে এনে ছেড়ে দিতে পারি, চলে আসবে সিম্পলি। জি। তো আজকে আপনাদের হোম টাস্কের কিছু আমি কাজ দিব, যেহেতু হোম টাস্ক আর কিছু আমি আপনাদের এখান থেকে কিছু টুলস সম্পর্কে আমি বলে দিব, যে এই টুলস গুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, নাহলে নেক্সট ক্লাসে যায় আমি একটু অ্যাডভান্সে চলে যাব তখন একটু অসুবিধা হবে, এই বেসিক টুলস গুলো জানতে হবে। আর এই ইন্টারফেস গুলো তখন দেখবেন যখন আমি কাজ করব ইন্টারফেসে কখন কোথায় থেকে কি জিনিসগুলো নিচ্ছি, এই জিনিসগুলো তখন আপনাদের একটু প্রবলেম হবে। সো ইন্টারফেসটা কি, একটা ইন্টারফেসে কি থাকতে পারে, এই জিনিসগুলো একটু দেখতে হবে আপনাদের। যেমন এই প্রথম কাজ, প্রথম টুলসটা হলো দেখবেন এখানে সিলেকশন টুলস আছে। সাপোজ মনে করেন আমি এই একটা এখানে এই প্রথম এই টুলস যেটা দেখতেছেন এটার নাম হলো রেক্টাঙ্গেল টুলস, এখানে দেখবেন বিভিন্ন বিভিন্ন রকম শেপ তৈরি করার এখানে অপশন পেয়ে যাবেন। এই রেক্টাঙ্গেল টুলসটা নিয়ে আমি একটা শেপ তৈরি করলাম, ঠিক আছে। নেয়ার পর কিবোর্ড থেকে যদি আমি এটা ভি প্রেস করি তাহলে দেখবেন যে আমার এই টুলটা সিলেক্ট হয়ে গেছে, সিলেকশন টুলস।
অথবা আমি চাইলে এখান থেকে টুলবার থেকেও ক্লিক করে সিলেক্ট করতে পারি। যেমন মনে করেন আমার এখন রেক্ট্যাঙ্গেল টুলসটাকে সিলেক্ট করা আছে, কিবোর্ড থেকে জাস্ট যদি আমি ভি প্রেস করে দেখবেন যে আমার সিলেকশন টুলস সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। দেখেন হয়ে গেছে না এটা ভি প্রেস করাতে। আবার যদি আমি রেক্ট্যাঙ্গেলের জন্য কি শর্ট কি, রেক্ট্যাঙ্গেলের জন্য হলো এম শর্ট কি, এম ক্লিক করলাম চলে আসলো। যেমন আবার যদি আমি রাইট ক্লিক করি দেখবেন ইলিপস টুলস এর জন্য এল শর্ট কি। তাহলে যদি আমি এটা আছে দেখেন আমি জাস্ট এল প্রেস করব দেখবেন এই টুলটা আমার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে খেয়াল করছেন। এম প্রেস করব চেঞ্জ হয়ে যাবে, ব্যাক স্ল্যাশ প্রেস করলে চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করছেন। জি জি এই শর্টকাট কিগুলো আপনারা প্রত্যেকটা এখানে আপনাদের আজকের কাজ হবে যে এই আপনাদের যে টুলবারে যে টুলসগুলো আছে টুলসগুলো শর্টকাট কিগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। যদি আপনার কাজ করতে করতে অটোমেটিক প্র্যাকটিস হয়ে যাবে, তারপরও আপনার মুখস্থ করতে হবে এই জিনিসগুলো আপনার কাজের সুবিধার্থে। জি ইনশাআল্লাহ। তো এখানে যেটা এখন কথা হলো মুভ টুলস এর কাজ কি। আমি এখানে দেখবেন যে আমি একটা শেপ তৈরি করা আছে আমার অলরেডি, আমি চাচ্ছি এই শেপটাকে সরাই নিয়ে যাব। সরাই নিয়ে যাওয়ার জন্য তো আমার সর্বপ্রথম এই টুলসটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য যেটা করতে হবে কিবোর্ড থেকে ভি অথবা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে মানে এটাকে এই টুলসটাকে সিলেক্ট করার পর এটা যদি আমি শেপটাতে ক্লিক করি দেখবেন এটা আমার সিলেক্ট অবস্থায় হয়ে গেছে। তারপর আমি চাইলে এটাকে মুভ করতে পারি, আমি এরকম করে মাউস দিয়ে মুভ করতে পারি অথবা আমার কিবোর্ড থেকে আপ ডাউন লেফট রাইট যে অ্যারোটা আছে ওটাতেও আমি চাইলে মুভ করতে পারি। দেখেন এখন মুভ হচ্ছে কিন্তু অনেক ধীরে, দেখতে পাচ্ছেন না। যদি আমি শিফট প্রেস করে আপনার হলো লেফট রাইটে ক্লিক করে দেখবেন আপনার অনেক মুভটা অনেক বেশি হচ্ছে। একটা যদি আমি লেফট রাইটে ক্লিক করি তাহলে মুভ হবে 1 পিক্সেল করে, ঠিক আছে। আর যদি আমি ঠিক শিফটে আছে। প্রেস করি তাহলে এটা মুভ হবে 10 পিক্সেল করে। মানে আপনার একটা অ্যারোতে ক্লিক করলে যতটুকু মানে জায়গা অতিক্রম করতো, শিফট প্রেস করে যদি অ্যারো প্রেস করি তার 10 গুণ জায়গা সে অতিক্রম করবে। এই শিফটের ব্যবহার খুবই বেশি, তো শিফটার ক্যালকুলেশনটা বুঝতে হবে এখানে আর কি। তো তারপর যেটা থাকে সেটা হলো এই যে আরেকটা যেটা এটা হলো এটাকে বলা হয় ডিরেক্ট সিলেকশন টুলস। এটার কাজ হলো যে আমরা চাইলে যে কোনো একটা পয়েন্ট একটা কর্নার পয়েন্টকে অ্যাঙ্কর পয়েন্টকে আমি সিলেক্ট করতে পারবো। যদি এটা ডিটেলস আমি নেক্সট ক্লাসে পাবেন আপনারা। যেমন একটা একটা কর্নার আমি কিন্তু সিলেক্ট করছি, এই কর্নার সিলেক্ট করে দেখেন আমি চাইলে এটাকে যেমন তেমন একটা আকার ধারণ করাইতে পারছি, পারতেছি না। জি 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 তো মূলত আমি এই জিনিসগুলো দেখাচ্ছি এই কারণে দেখবেন যে আপনাদের হোম টাস্ক দেওয়া আছে ক্রিয়েট অল বেসিক শেপ কিছু তৈরি করার জন্য আমি বলছি, এবং সেটা এই গ্রুপে স্ক্রিনশট দিতে হবে, ওকে ঠিক আছে। বেসিক শেপ বলতে কি দেখেন এখানে এখান থেকে দেখবেন যে অনেক কটে হলো বেসিক শেপ। তো আমি দেখাই বেসিক শেপ, প্রথমটা নিলাম এই একটা বেসিক শেপ, তারপর পরেরটা যদি আমি নেই দেখবেন এই ইলিপস একটা বেসিক শেপ, তারপরে একটা যেটা সেটা হলো পলিগন এ একটা হলো বেসিক শেপ, তারপরে যেটা হলো সেটা হলো স্টার এ হলো একটা বেসিক শেপ, তারপরে হলো একটা লাইন সিগমেন্ট টুলস এ হলো একটা বেসিক শেপ। এই কটা মূলত হলো আপনাদের বেসিক শেপ, যেটা আজকে হলো আপনাদের হোমওয়ার্ক। আর জি আমি বিশেষ করে অনেক বেশি হোমওয়ার্ক দেই এই কারণে যে আপনাদের হলো কাজটা প্র্যাকটিস বেশি হবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা আমার কোশ্চেন করতে পারবেন না। আর আমি জি কোশ্চেন যত কম করবেন তত কিন্তু কম কম শিখবেন আর কি। অবশ্যই। তো মূলত এই ছিল। আর ভেক্টরটা কি, আমার কিন্তু ইন্টারফেস বলা হয়েছে, টুলবার বলা হয়েছে, প্যানেলও বলা হয়েছে। এখন যেটা সেটা হলো ভেক্টর। ভেক্টরটা কি দেখেন, ভেক্টরটা যদিও আমি প্রিভিয়াসলি স্লাইডে বলছিলাম যে যেমন এই একটা জিনিস আমি একটা টুল সিলেক্ট করলাম, যেমন দেখেন আরেকটা জিনিস এখানে বলে দিই, কালার যদি এখনো আমাদের কালার আসে নাই তারপরে বলে দিই যে এরকম সিলেক্ট করার পর দেখবেন যে কালার আসতেছে না, তাহলে বুঝবেন যে এখানে দেখবেন যে কালারটা আপনি নান করা আছে। এখানে ডাবল ক্লিক করবেন, যে তারপর এখানে একটা যে কোনো একটা কালার দিয়ে দিলাম। উপরেরটা এটা হলো ফিল কালার আর এটা হলো বর্ডার কালার। বর্ডার কালার না, এটাকে বলা হয় স্ট্রোক কালার। স্ট্রোক চোখ কালার। কালা, হ্যাঁ স্ট্রোক কালার। আর এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার না, এটাকে বলা হবে ফিল কালার। সো গ্রাফিক্সের আমরা কাজ করতেছি, আমরা গ্রাফিক্সের ভাষায় বুঝবো যে ফিল কালার আর হলো স্ট্রোক কালার। স্ট্রোক কালা।
তো ফিল কালারটাকে যদি আপনার দরকার হয় ডিরেক্ট এক্সপ্রেস করলে আপনার দেখবেন যে এই জিনিসটা উপর নিচে হচ্ছে, ঠিক আছে? ঠিক যেমন আছে। দেখেন ডাবল ক্লিক করলে আমি এটার কালার দিলাম ব্ল্যাক, স্টক কালার, দেখবেন যে আমার এখানে হয়েছে। এখন কল যে প্যানেলে দেখবেন যে আমার এই স্টকের অপশন চলে আসছে, খেয়াল করছেন? আমি চাইলে এটাকে 10 পিক্সেল বেশি করে দিলাম, যেমন এখানে দেখেন আমার সাদা কালার স্টক দিচ্ছে থেকে সাদা হয়েছে, খেয়াল করছেন এটা? আবার এটা আমি ইয়ে করে দিয়ে আমি এটা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিয়ে ওকে করলাম, দেখেন ব্ল্যাক হয়ে গেছে। সব ফিল স্টক আমি বিভিন্ন রকম শেপ সম্পর্কে নেক্সট ক্লাসে শেপের অনেক মানে শেপ দিয়ে অনেক কাজ আছে যেটা আমি দেখাবো নেক্সট ক্লাসে। প্লাস নেক্সট ক্লাসে আপনাদের থাকবে হলো ক্যাটন ক্যারেক্টার একটা তৈরি করে দেখাবো। ওকে। তো মূলত এটাই ছিল আর কি বেসিক। আর আরেকটা যেটা হলো নর্মাল কিছু জিনিস যে সেভ করতে হয় কিভাবে, আমি সেভ করার ওয়ে দেখিয়ে দেই। কন্ট্রোল শিফট এস মানে কন্ট্রোল শিফট এস তে সেভ অ্যাস, ঠিক আছে? কোথায় সেভ সেভ, এস। যদিও প্রথমবার সেভ করলে কিন্তু লোকেশন জানতে চাই, আর পরের বারে মাল্টিপল বার এক একবার এক এক জায়গায় সেভ করতে চাইলে কন্ট্রোল শিফট এস অথবা ভার্সন কন্ট্রোল করতে চাইলে সেভ অ্যাস করতে হয় আমাদের। এই একটা হলো শর্ট কি এটা। তারপর ফাইল থেকেও চাইলে আমরা এটাকে শর্ট এখানে পাবো, সেভ পাবো, সেভ অ্যাসও পেয়ে যাবো আর কি। আর কন্ট্রোল ওতে ওপেন সবাই জানি, কন্ট্রোল এন যদি দিয়ে আমরা ওই ওয়েলকাম স্ক্রিনের জিনিসটাই পেয়ে যাব, খেয়াল করছেন? এটাকে আমি আবার একটা ক্রিয়েট করব, দেখবেন উপরে এই জিনিসটা আমার ট্যাবে চলে আসলো, এই একটা ট্যাব, এই একটা ট্যাব, খেয়াল করছেন? জি। তো যতটা ক্রিয়েট করব ততটা নিউ করব ততটা একটা করে ট্যাব তৈরি হবে। সরি ওপেন করছি আমি নিউ, তাহলে দেখবেন যে আমার এটাতে আমি একটা আউটপুট একটা কম দিয়ে দিই, আমি আরেকটা ক্রিয়েট করলাম, তাহলে দেখবেন আমার আরেকটা ফাইল চলে আসছে, খেয়াল করছেন? জি যে জি। আমরা চাইলে একাধিক ফাইল এরকম ট্যাপ করে করে নিতে পারি। আর আরেকটা জিনিস যেটা আমার মিস গেছে সেটা হলো ওপেন। ওপেন হলো আপনার এক্সিস্টিং কোনো ফাইল আছে যদি থাকে সেটাকে ওপেন করা। আমার এক্সিস্টিং ফাইল আছে, আমি দেখাই দেই। কন্ট্রোল ও দিলাম, দেওয়ার পর আমার ডেস্কটপে কয়েকটা লগো বানাইছিলাম কয়েকদিন আগে, আমি ওটাকে ওপেন করি। তারপর লগো, ফাইনাল লগো, এই যে দেখেন এআই ইপিএস এগুলো হলো আমার ভেক্টর ফাইল, যেটা আমি কিন্তু পূর্বেই বলছিলাম যে ভেক্টর ফাইল হয় এআই ইপিএস পিডিএফ এগুলো কি ভেক্টর ফাইল হয়। তো এখান থেকে আমি এআইটা ওপেন করে নিলাম, এআইটাকে যদি আমি ওপেন করি দেখবেন যে আমার লগো, এই লগো গুলো মূলত এইভাবে আমি চাইলে এক্সিস্টিং কোনো ফাইলকে ওপেন করে নিয়ে সেটাকে ইউজ করতে পারছি আপনাদের। কন্ট্রোল ও অথবা ফাইল থেকে আমি চাইলে এটাকে ওপেন করতে পারি। আরো একটা ওয়ে আছে, সেটা হলো যে আমরা ডকুমেন্ট থেকে, যে এটা হলো আমার একটা ফাইল, ফাইল থেকে আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আমার ফাইলটা আছে হলো ফাইনাল লগো, এই হলো আমার এআই ফাইল। এটাকে আমি রাইট ক্লিক করে চাইলে ওপেন উইথ করে এটাকে ওপেন করতে পারি। জি। আপনাদের পিসিতেও একই অবস্থা পাবেন, একটু হয়তো ইন্টারফেস আলাদা পাবেন। ওপেন উইথ আপনাদের পিসিতে অপশন আছে, চাইলে এটাকে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওপেন করে নিতে পারবেন। জি জি। এই হলো তিনটা ওয়ে, একটা জিনিসকে ওপেন করার তিনটা ওয়ে। একটা হলো ম্যানুয়ালি, সেটা হলো ফাইল থেকে ওপেনে, আরেকটা হলো কন্ট্রোল ও প্রেস করে, আরেকটা হলো ফাইল থেকে আমরা ওপেন উইথ করেও করতে পারি। আরেকটা ওয়ে আছে, সেটা হলো কি আমরা এরকম ড্রাগ করে এনে ছেড়ে দিতে পারি, ছেড়ে দিলেও মানে ফাইলটা ওপেন হবে। তবে এটা যদি গুড প্র্যাকটিস। যদি ইলাস্ট্রেটর ওপেন থাকে তাহলে ছেড়ে দিতে পারবে। হ্যাঁ তাহলে ছেড়ে দিতে পারি, তবে এটা হলো গুড প্র্যাকটিস না, কারণ কি দেখবেন এইভাবে ছেড়ে দিলে এটাকে জেপিজি ফরম্যাটে আপনার ওপেন হয়ে যাবে। সো এটা গুড প্র্যাকটিস না, আপনি প্রপার ওয়েতে কাজ করবেন। আচ্ছা। তো যতটুকু বললাম, যদি কোনো বোঝার কোনো আপনাদের কোনো একটা কোনো যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারবেন, এখন আমি কোশ্চেনে অ্যান্সার করব। বেসিক বিষয় হ্যাঁ বেসিক বিষয়। আসলে জিজ্ঞেস করা তেমন কিছু নেই। আচ্ছা, আজকে যেহেতু প্রথম ক্লাস, সো আপনাদের কোশ্চেন করা তেমন কিছু থাকবেও না আজকে, এটাই স্বাভাবিক। এখন আমাকে যে হোমওয়ার্কটা দেওয়া হলো যে আমি বেসিক যে টুলগুলা হ্যাঁ করবো ওইগুলা নিয়ে তো আর কোনো কাজ করতে হবে না, জাস্ট বেসিক নিয়ে আমি বেসিক্যালি স্ক্রিনশট ওপেন দিয়ে। করে দেখবেন, দিয়ে একটা করে শেপ ক্রিয়েট করবেন, করে ওই স্ক্রিনশট গুলো ওকে, দিবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মাহফুজ ভাই ব্যাপারটা কি বুঝতে জি পারছেন? জি
স্ক্রিনশটটা কি কিসে দিব যে এই যে গ্রুপে স্কাইপ গ্রুপে দিলেই হবে। এই স্কাইপ গ্রুপে। আচ্ছা বুঝছি ওকে আর নেক্সট ক্লাস বুধবার 8:30 হ্যাঁ 8:30টায় আপনাদের প্রত্যেকটা ক্লাসে এখন চালু এখন কন্টিনিউ আর কি। আশা করা যায় যদি সুস্থ থাকি আপনাদের আর কোনো ক্লাস গ্যাপ যাবে না। আচ্ছা ঠিক আছে 1:30 থেকে কটা পর্যন্ত? আমাদের ক্লাস ডিউরেশন 3 আওয়ার্স, সেটা তো জানেন। তো 3 মাঝখানে hours নাফিউল ভাই জি। বলছিল, তারপর আপু বলছিল মাঝখানে ব্রেক দিতে একটু, হয়তো বা 20 মিনিট 10 মিনিট একটা করে ব্রেক দিব, কারণ এই সময়টাতে ব্রেক আমাদের দিলে সবার ভালো হয় আর কি আমাদের সবার ডিনারও থাকে এই সময়ে। হ্যাঁ সো হ্যাঁ হয়তো বা আমি মাঝখানে একটা ব্রেক দিব, ডিনার করে নিয়ে আবার আমি ক্লাস নিব আর কি, কন্টিনিউ করব। ব্রেক দেওয়া আর কি ভালো হবে। হ্যাঁ আমি একটা না ক্লাস নিব না, নেন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আজকের মতো এখানেই তাহলে শেষ করি, যেহেতু কোনো কোশ্চেন নাই। আর আমরা তো হচ্ছে ভিডিও রেকর্ডিং পেয়ে যাব। হ্যাঁ এই যেটা স্কাইপে রেকর্ড, এটা রেকর্ড অলরেডি পেয়ে গেছেন। আর আমার যেটা পিসিতে রেকর্ড হয়েছে, আমার ইউটিউব চ্যানেলটা আমার পিসিতে লগ ইন নাই। আমি কালকে কালকে তো আমার মানে ওয়াইকলি হলিডে, রবিবারে আমার ছুটি থাকে। তো আশা করা যায় সোমবারে সকালে আমি এটা আপলোড করে দেবো আমার ইউটিউব মানে চ্যানেলে। বিষয় হচ্ছে যে ধরেন স্কাইপের যে ভিডিওটা এটা আমি ডাউনলোড করবো কিভাবে? হ্যাঁ স্কাইপে ভিডিওটা ওই দেখবেন ওখানে ক্লাস শেষ হওয়া মাত্র এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ও ক্লিক হ্যাঁ করলে বুঝতে পারছি। ডাউনলোড হয়ে ওকে যাবে। ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। ঠিক আছে।